সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে জীবন বিজ্ঞানের এমসিকিউ কোশ্চেন অ্যান্সার শুরু করছি। এর আগের দিন দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন থেকে বৃদ্ধি ও বিকাশ পর্যন্ত আমি অনেকগুলো এমসিকিউ কোশ্চেন আলোচনা করেছিলাম। 1 থেকে 30 পর্যন্ত, আজকে 1 থেকে 41 বা 41 1.41 অর্থাৎ 11টা কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তোমরা এগুলো ভালো করে বাড়িতে দেখতে থাকবে। চলে আসি সরাসরি প্রশ্নতে। প্ল্যানেরিয়ার অযৌন জনন পদ্ধতির নাম লিখতে বলেছে। দেখো 4টে অপশন দেওয়া আছে। পুনরুৎপাদনটা উত্তর হবে, রিজেনারেশন বা পুনরুৎপাদন। তোমরা জানো যে ইস্ট এবং রেণু উৎপাদন দিয়ে মশফারনের দেহে বেশি দেখা যায়, ছত্রাকেও দেখা যেতে পারে। খণ্ডী ভবন বেশিরভাগ ক্ষেত্রে স্পাইরোগাইরাতে দেখা যায়। পুনরুৎপাদন বা রিজেনারেশন প্ল্যানেরিয়াতে দেখা যায়, অর্থাৎ ফিতাকৃমির জাতীয় কৃমি গোষ্ঠীর এক ধরনের কৃমি হলো প্ল্যানেরিয়া। ক্রোক উদ্গম দেখা যায় কিন্তু হাইড্রাতে এবং ইস্টের দেহে। তার এই 4টের মধ্যে গদাগের উত্তরটা সঠিক। ইস্ট এবং হাইড্রার অযৌন জনন পদ্ধতি হলো, দেখো একটু আগে আমি উত্তরটা করছিলাম, কোরক উদ্গম বা মুকুল উদ্গম। ইংরেজিতে বাডিং বলা হয়, BUDDING, বাডিং বা মুকুল উদ্গম। বাড মানে মুকুল, BUD, বাড মানে মুকুল। এখান থেকে বাডিং শব্দটা বা মুকুল উদ্গম শব্দটা এসছে। এটাকে অনেক সময় কোরক উদ্গম বলা হয়। মুকুলটাকে আবার কিন্তু কোরক বলা হয়, কয় ওকার র ক, কোরক বা বাডিং বা বাড বা মুকুল। কোরক উদ্গম পদ্ধতিকে বলা হয় বাডিং। তাহলে এখানে কোরক উদ্গম, দেখো উত্তর দেওয়া আছে, একটু মাথায় রাখবে। এখানে খণ্ডী ভবন হবে না। বহু বিভাজন অ্যামিবাতে দেখা যায়, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্সে দেখা যায়। দ্বিবিভাজন দেখা যায় ব্যাকটেরিয়াতে, এমনকি অ্যামিবাতেও দ্বিবিভাজন দেখা যায়, একটা সেল থেকে 2টো সেল তৈরি হয়। দ্বিবিভাজন মানে বাইনারি ফিশন, একটা থেকে 2টো সেল তৈরি হয়, এটা একটু মাথায় রাখবে। 1 থেকে 33, নিচের কোনটি যৌন জননের বৈশিষ্ট্য? 4টে চয়েস দিয়েছে, তার মধ্যে কোনটা যৌন জননের বৈশিষ্ট্য? ঘদাগের উত্তরটা হবে ঘ। 1 থেকে 33 ঘ, গ্যামেট উৎপাদন এবং মিলন। আমরা জানি যৌন জননের একককে গ্যামেট বলা হয়। গ্যামেট উৎপাদন এবং সেই গ্যামেটের মিলনের ফলে যদি কোনো জনন ঘটে থাকে তাকে সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যৌন জনন বলা হয়। যৌন জননের একককে গ্যামেট বলা হয়। গ্যামেট পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেট হতে পারে। এরা পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনকে আমরা নিষেক বলে থাকি বা ফার্টিলাইজেশন। নিষেকের ফলে যে কোষটা তৈরি হয় তাকে জাইগোট বলা হয়। জাইগোট আমাদের ক্ষেত্রে মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে। উদ্ভিদের ক্ষেত্রেও কিন্তু মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করে, তার থেকে চারাগাছ তৈরি হয়। বাকি 3টে কিন্তু উত্তর হচ্ছে না। 1 থেকে 34, জনুক্রম। তোমরা জানো যে জীবের জীবনে 2টো দশা দেখা দেয়। একটা হচ্ছে যৌন জনন দশা বা লিঙ্গধর জনু, আর একটা অযৌন জনন দশা বা রেণুধর জনু। লিঙ্গধর দশাকে বলা হয় হ্যাপ্লয়েড দশা, আর রেণুধর দশাকে বলা হয় ডিপ্লয়েড দশা। এই হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনের ঘটনাকে বলা হয় জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন।
মিওসিস সেল ডিভিশনের একটা প্রধান তাৎপর্য হলো যৌন জননকারী জীবের জীবনে মিওসিস জনুক্রমে বিশেষ ভূমিকা নিয়ে থাকে, এটা একটা উল্লেখযোগ্য পয়েন্ট। এছাড়াও তোমরা যৌন জননের চ্যাপ্টারে নাম শুনেছো জনুক্রম, ফার্নের জনুক্রম তোমাদের খুব ভালোভাবে পড়তে হয়। ফার্নের জনুক্রমটা মাধ্যমিক পরীক্ষাতে খুব আসে এবং রেখাচিত্রের মাধ্যমে বা শব্দচিত্রের মাধ্যমে দেখাও। কখনো কোনো বিবরণ চাই, কখনো কখনো জনুক্রম কাকে বলে এবং উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও, এমন প্রশ্ন আসে। এটা কিন্তু খুব মাথায় রাখতে হবে তোমাদের। জনুক্রম বা অল্টারনেশন অফ জেনারেশন, জননের ক্রম, এখানে যৌন জনন এবং অযৌন জনন পর্যায়ক্রমে আবর্তিত হয়। তাহলে এখানে উদাহরণগুলো আমি যে আলোচনা করলাম তার মধ্যেই তোমরা পেয়ে গেছো আশা করছি। তাহলে আমি বলে দিচ্ছি যে এখানে দেখো ফার্ন দিয়েছে, পদ্ম হবে না, পদ্ম অঙ্গ জনন করে থাকে। বট প্রধানত যৌন জনন করে থাকে। আম যৌন জনন করে থাকে। ফার্ন এবং মস এদের সুস্পষ্ট জনুক্রম, ক্লিয়ার স্পষ্ট জনুক্রম এদের দেখা যায় মস জাতীয় উদ্ভিদে, ফার্ন জাতীয় উদ্ভিদে। এদের হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দুটো দশা বেশ ভালো মতো দেখতে পাওয়া যায়। নেক্সট 1-36 দুটো কোন পদ্ধতিতে দুটি ভিন্ন উদ্ভিদের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের সংমিশ্রণ ঘটে। দেখো কলম বলে তোমরা একটা নাম শুনেছ, কলম, শাখা কলম, দাবা কলম, গুটি কলম এবং জোর কলম। এই যে 4টে কৃত্রিম অঙ্গ জনন পদ্ধতি, তার মধ্যে যেটা গ্রাফটিং অর্থাৎ জোর কলম, গ্রাফটিং মানে কিন্তু জোর কলম, গ্রাফটিং জোর কলম, অন্য কথায় বলা হয় গ্রাফটিং। জোর কলমকে বলা হয় গ্রাফটিং। জোর কলমে কিন্তু স্টক এবং শিয়ন প্রয়োজন হয়। তোমরা ভালো মতো জানো স্টক অনুন্নত বৈশিষ্ট্যযুক্ত হয় চারা গাছ, আর শিয়ন উন্নত বৈশিষ্ট্যযুক্ত হয়। তা এখানে গ্রাফটিং এর উত্তর হবে এখানে স্টক এবং শিয়নের মিলন ঘটানো হয়। এই প্রসঙ্গে বলি, একটা প্রশ্ন করা হয় যে বিরুৎ জাতীয় উদ্ভিদের কেন গ্রাফটিং করা যায় না। আসলে বিরুৎ জাতীয় গাছ একবীজপত্রী উদ্ভিদ বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে, তবে দ্বিবীজপত্রীতে হতে পারে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে গ্রাফটিং করা হয় না কেন? এদের ক্ষেত্রে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা থাকে না। ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা, এই গৌণ ভাজক কলা ক্যাম্বিয়াম থাকে না বলেই কিন্তু যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের গ্রাফটিং করা হয় না। এটা একটু মাথায় রাখবে। কোনো কোশ্চেন ব্যাংকের মধ্যে, এমনকি আমরা বিভিন্ন রকমের টেস্ট পেপারের প্রশ্নতে আমরা দেখতে পাই যে একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে জোর কলম কেন করা যায় না, ওদের ক্যাম্বিয়াম নামক যে গৌণ ভাজক কলা সেটা থাকে না বলেই করা যায় না। এই উত্তরটাও একটু মনে রাখার চেষ্টা করবে। নেক্সট চলে যাই, গ্যামেটের ক্রোমোজোম সংখ্যা কত। গ্যামেট মানে হ্যাপ্লয়েড। তোমরা জানো যে গ্যামেট দু রকমের হয়, পুংগ্যামেট, যাকে আমরা শূন্য দিয়ে মাথায় তীর চিহ্ন দিই, পুংগ্যামেট, পুংগ্যামেট, এবং শূন্য দিয়ে নিচে প্লাস লিখি স্ত্রীগ্যামেট। গ্যামেট মানে জনন কোষ, গ্যামেট মানে জনন কোষ, গ্যামেট মানে জনন কোষ। এই পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনকে আমরা নিষেক বলে থাকি, নিষেক বলে থাকি। নিষেকের ফলে যে কোষটা তৈরি হয় তাকে জাইগোট বলে থাকি, জাইগোট। জাইগোট সবসময় 2n হয়, গ্যামেট কিন্তু সবসময় n হয়, গ্যামেট কিন্তু সবসময় n হয়, অর্থাৎ n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়। আমাদের ক্ষেত্রে শুক্রাণুতে 23টা ক্রোমোজোম থাকবে, আর ডিপ্লয়েড কোষে থাকবে 46টা। এর মধ্যে থাকবে অটোজোম 44টা, আর দুটো থাকবে সেক্স ক্রোমোজোম। মেয়েদের ক্ষেত্রে হলে এক্স এবং এক্স থাকবে, পুরুষের ক্ষেত্রে হলে এক্স এবং ওয়াই থাকবে। তাহলে এখানে n উত্তর হবে, 2n হবে না। 2n মানে ডিপ্লয়েড, 3n মানে ডিপ্লয়েড। 3n নিয়ে একটু বলবো। 3n মানে শস্য, দন্তস্ব যোগনা, শস্য সবসময় 3n পাই। আমাদের ব্যক্তবীজী উদ্ভিদ নেই সিলেবাসের মধ্যে। গুপ্তবীজী উদ্ভিদের মধ্যে শস্যল এবং অশস্যল দুটো ভাগ হতে পারে। এই শস্য
নির্ণীত নিউক্লিয়াসের দ্বারা শুক্রাণু নিউক্লিয়াসের মিলনের ফলে তৈরি হয়। এরা 3n সংখ্যক ক্রোমোজোম যুক্ত হয়। নির্ণীত নিউক্লিয়াস 2n সংখ্যক আর শুক্রাণু নিউক্লিয়াস n সংখ্যক, ফলে 2n প্লাস n ইকুয়ালস টু 3n। শস্য কিভাবে তৈরি হয় এটা একটু দিন শেখের মধ্যে লেখা আছে, আমি ইউটিউব ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা একটু ভালো করে শুনে নেবে। শস্য কি এবং কিভাবে তৈরি হয় এবং এই শস্য কি কাজে লাগে। উদ্ভিদের সঞ্চিত খাদ্য। অঙ্কুরোদ্গমের সময় এই শস্যটা কিন্তু উদ্ভিদ ব্যবহার করে থাকে। শিশু উদ্ভিদ যখন তৈরি হবে তখন তো আর খাবার তৈরি হয় না, তখন তাদের বিটক অংশ তৈরি হয় না, পাতা তৈরি হয় না। তাহলে চলে আসি এরপরে গ্যামেট, অর্থাৎ 1/37 হলো, 1/38 বয়স সন্ধিকাল হলো। অ্যাডোলেসেন্স কতটা তোমরা ভালো মতো জানো যে মানব বিকাশের 5টা দশা রয়েছে। সেই 5টা দশার মধ্যে তোমাদের যে দশাগুলো শৈশব, বাল্যকাল, তারপরে কিশোর বা অ্যাডোলেসেন্স, প্রাপ্তবয়স্ক এবং বার্ধক্য, 5টা মানব বিকাশের দশা রয়েছে। এর মধ্যে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল আমরা বলে থাকি হু এর মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন হু WHO হু, এই হু এর মতে কিন্তু 10 থেকে 19 বছর, এটা একটু মাথায় রাখবে। 10 থেকে 19 বছর, কোন কোন বইতে 12 থেকে বা 11 থেকে লেখা থাকতে পারে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে 10 থেকে 19 বছর, সেই হিসাবে এখানে দেখছি 10 থেকে 19 রয়েছে। 1 থেকে 6 হবে না, 25 থেকে 40 হবে না, 60 থেকে 80 তো হবেই না। তোমাদের এখন মোটামুটি অ্যাডোলেসেন্সের মধ্যেই রয়েছে, ক্লাস 10 এ পড়ো, মানে আমি ধরে নেবো 15 প্লাস মোর অর লেস ধরে নেবো। তাহলে তোমরা এখন অ্যাডোলেসেন্সে অবস্থান করছো। ঝুঁকিপূর্ণ, ঝঞ্ঝাপূর্ণ, মানে তীব্র আবেগ সম্পন্ন, বিপরীত লিঙ্গের প্রতি তীব্র আকর্ষণ রয়েছে, এমন ঘটনাগুলো কিন্তু অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়ঃসন্ধিকালেই ঘটে থাকে। সুতরাং সাবধান, এই সময়টা খুব মারাত্মক সময়। তোমরা বয়ঃসন্ধি পড়েছো, ক্লাস 10 এ বিকাশের চ্যাপ্টারের মধ্যে রয়েছে। এছাড়াও ক্লাস 8 এবং 7 একটু পড়েছিলে। তোমরা গোনাডোট্রপিক হরমোন নাম শুনেছ, আর সেখানে বয়ঃসন্ধিতে বিশেষ ভূমিকা নিয়ে থাকে GTH, যেটা পিটুইটারি গ্রন্থির অগ্রখণ্ড থেকে বের হয়, মাথায় রাখবে। 1/39 মানব বিকাশের পরিণত দশার বৈশিষ্ট্য। পরিণত মানে একেবারে আমরা বলবো অ্যাডাল্ট, নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা থাকে এই সময়। পরিণত আমরা মোটামুটি ধরে নিই, পরিণত মানে হচ্ছে 18 and above। সেই জন্যই কিন্তু আমাদের ভোটারদের বয়স করা হয়েছে 18, আর বিয়ের বয়স করা হয়েছে 21। এটা প্রাপ্তবয়স্ক হিসাবে ধরা হচ্ছে। তাহলে এখানে উত্তরটা হবে কিন্তু নিজস্ব মত প্রকাশ, উত্তরটা হবে নিচের কোনটি মানব বিকাশের পরিণত দশার বৈশিষ্ট্য, নিজস্ব মত প্রকাশ হবে, আর বাকিগুলো হবে না। দেখো, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, এটা কিন্তু অ্যাডোলেসেন্সে হয় বা বয়ঃসন্ধিকালে হয়। অস্থির ভঙ্গুরতা বৃদ্ধ বয়সে গিয়ে হয়। দুধ দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে, অর্থাৎ শৈশবের পরে বাল্যকাল। আমরা মোটামুটি জানি যে 6 বছর থেকে 8 বছরের মধ্যে সব দুধে দাঁত পড়ে যায়, গিয়ে সেখানে আবার নতুন দাঁত গজায়। প্রথম দাঁতগুলোকে মিল্ক টিথ বলা হয় বা দুধে দাঁত। পার্মানেন্ট টিথ তার পরবর্তীকালে তৈরি হয়। তোমাদের দুধে দাঁত এখন সব পড়ে গেছে, এখন সব পার্মানেন্ট টিথ উঠে গেছে। হয়তো আক্কেল দাঁত এখনো ওঠেনি, যাকে উইজডম টিথ বলা হয়, একেবারে দাঁতের মাড়ির গোড়াতে থাকে। আক্কেল দাঁত বলে না, আক্কেল জ্ঞান নেই, তার মানে হচ্ছে তোমার এখনো সেই ম্যাচুরিটি আসেনি, তোমার মধ্যে এখনো সেই ভারী ভাবটা আসেনি, অথবা তোমার বোধ বুদ্ধি কম। নেক্সট হচ্ছে 1/40 মানব বিকাশের কটা দশা আছে? আমি একটু আগেই বললাম 5টা দশা। শৈশবকাল, বাল্যকাল, তারপর হচ্ছে অ্যাডোলেসেন্স বা বয়ঃসন্ধিকাল, আরেকটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, আরেকটা হচ্ছে বার্ধক্য। তাহলে 5টা হবে এখানে উত্তর। কথা 1/41 এবং শেষ কোশ্চেন, কথা বলতে শেখা মানব বিকাশের কোন দশার বৈশিষ্ট্য? দেখো,
শৈশবে কিন্তু আমরা কথা বলতে শিখি, শৈশবে কিন্তু আস্তে 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 মা থেকে বা বাবা থেকে বা পরিবারের লোকজনের থেকে আমরা আস্তে আস্তে কথা বলতে শিখি। দেখবে বিভিন্ন অঙ্গি ভঙ্গি করা হয়, হ্যাঁ, আর তখন নানা রকম শব্দ তাদেরকে শেখানো হয়। এখানে সদ্যজাত হবে না, পরিণত তো হবেই না, বয়স সন্ধিত হবে না, এই শৈশবটা এখানে উত্তর হবে। এই যে তোমাদের দ্বিতীয় অধ্যায়ে কোষ বিভাজন থেকে বৃদ্ধি বিকাশের মধ্যে আমি এই কয়েকদিন ক্লাসের মাধ্যমে 41টা ক্লাস মানে প্রশ্ন আলোচনা করে দিলাম, এবং 41টা প্রশ্নের সঙ্গে রিলেটেড অনেক বিষয় আলোচনা করে দিলাম। ইউটিউব ভিডিওতে এগুলো খুব ভালো করে দেখে নেবে। আর একটু বলে যাই যে তোমাদের মনে হয় বন্ধুদের মধ্যে আমার মনে পড়ছে ক্লাস 10-এ পড়ে এ সেকশনের একটি ছেলে, আমি নাম বলছি না, সে কয়েকটা প্রশ্ন করেছিল, যেমন বিএসএল কি এবং থাইরক্সিনের সঙ্গে সম্পর্ক কি। বিএসএল মানে বেসাল মেটাবলিজম, সম্ভবত সৌম্য বলে একটি সৌম্য চক্রবর্তী ছেলেটি করেছিল। আমি দেখলাম, আমি আগে উত্তর দিয়ে দিয়েছি তোমাদের গ্রুপের মধ্যে, তাও বলে দিচ্ছি। বেসাল মেটাবলিজম মৌল বিপাক হার মানে মৌল বিপাক থাইরক্সিন হরমোন মৌল বিপাক নিয়ন্ত্রণে আমাদের বিশেষ ভূমিকা নেয়। কলাকোষের মধ্যে গ্লুকোজের জারণ ঘটিয়ে প্রচুর পরিমাণে শক্তি তৈরি করে দেয়, এই জন্য এটাকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় বা তাপ উৎপাদনকারী হরমোন বলা হয়। সমূহ, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো। আরেকটা প্রশ্ন করেছিলে যে উদ্ভিদের বৃদ্ধি নিয়ত হয় কেন। নিয়ত হয় না, এটা প্রশ্নটা ভুল, তুমি যেখান থেকে পেয়েছো প্রশ্নটা ভুল। উদ্ভিদের বৃদ্ধি অনিয়ত বা অনির্ধারিত হয়, ইনডিটারমিনেট হয়, অর্থাৎ এদের বৃদ্ধির শুরু থেকে শেষ অবধি যতদিন ওরা বাঁচবে ততদিন ওদের বৃদ্ধি হয়। আমাদের কিন্তু ওটা হয় না, আমাদের বৃদ্ধি সীমিত অর্থাৎ নিয়ত। প্রশ্নটার মধ্যে ভুল আছে। বলন এবং পরিবলন একটা প্রশ্ন করেছিলে, বলন এবং পরিবলন। দেখো, বলন এবং পরিবলন আমাদের সিলেবাসের মধ্যে নেই, চলনের চ্যাপ্টারে পাওয়া যায়। আমাদের ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলন সিলেবাসের মধ্যে রয়েছে। আমাদের স্বতঃস্ফূর্ত বৃদ্ধিজ বক্রচলনের 4টে ভাগ আছে, সেগুলো কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে নেই। স্বতঃস্ফূর্ত বৃদ্ধিজ বক্রচলনের মধ্যে রয়েছে যে 4টে ভাগ, তার মধ্যে রয়েছে বলন, পরিবলন, হাইপোন্যাস্টি এবং এপিন্যাস্টি। এই 4টে বৃদ্ধিজ বক্রচলনের যে ভাগ, স্বতঃস্ফূর্ত বৃদ্ধিজ বক্রচলন কোষ বিভাজনজনিত কারণে এটা হয়ে থাকে, এখানে কোনো উদ্দীপকের ভূমিকা থাকে না। এই বলন এবং পরিবলন সিলেবাসে নেই বলে আমি আর আলোচনাতে যাচ্ছি না। আমি সৌম্যকে এবং সে সঙ্গে অন্য ছেলেদেরকে বলবো, তোমরা খুব ভালো করে ট্যাকটিক, ট্রপিক এবং ন্যাস্টিক চলনটা পড়ো। আমরা ক্লাসে তোমাদেরকে পড়িয়েছিলাম, তখন লকডাউন শুরু হয়নি, কোভিডের এত ব্যাপার স্যাপার আসেনি। এই ধরনের বেশ কিছু প্রশ্ন করছো, ঠিক আছে, সেটা অসুবিধা নেই। তোমরা হয়তো অনেক সময় নাও জানতে পারো এটা আছে কি নেই সিলেবাসের মধ্যে, সেই জন্য করছো। অবশ্যই প্রশ্ন করবে, আমি স্কুলের যে গ্রুপ রয়েছে সেখানেও উত্তর দিয়ে দেবো। এমনকি যদি আমার এখানে থাকে অর্থাৎ মগজে থাকে, তাহলে আমি ইউটিউবে যখন কোনো বিষয়ে আলোচনা করব তখনও উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজ এখানে শেষ করছি। সবাই ভালো থেকো।